প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ৫ আগস্ট ঘিরে বিশেষ অভিযান। ঢাকায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী সহ গ্রেপ্তার ১৩৫৩ জন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস ঘিরে নাশকতার আশঙ্কায় সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, একটি মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র ঢাকায় ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে ১৬ জনকে, বাকি ৫ জনকে আটক করেছে সংশ্লিষ্ট থানাগুলো। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, পীরগঞ্জ, বনানী, শাহবাগ, কায়েততুলি, খিলগাঁও উত্তরা, শ্যামপুর সহ দেশের বিভিন্ন এলাকা ও সংগঠনের দায়িত্বশীল নেতারা। গ্রেপ্তারদের কেউ সাবেক মেয়র, কেউ থানা সভাপতি বা সাংগঠনিক সম্পাদক, কেউ বা কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, এই বিশেষ অভিযানে সাধারণ মামলার আসামিদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের ধরতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অভিযান চলবে ৫ আগস্ট পর্যন্ত। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় রাতভর অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে তল্লাশি ও গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার ও কলিয়া ইউনিয়নের সহসভাপতি আব্দুর রশিদকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০০ জন নেতাকর্মীর এক গোপন বৈঠকের তথ্য পাওয়ার পর ২২ জনকে আগেই গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার বাইরেও অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করে ডিবি। এ ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার ২৬ জন। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গোলাম আজম গ্রেফতার। নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৩ আগস্ট বিকেল সোয়া ৫টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি এই দিন রাত ৯:৩০টার দিকে মোবাইল ফোনে কালবেলাকে নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী। আটক ওই নেতার নাম গোলাম আজম। তিনি নিষিদ্ধ সংগঠন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়ার ঝন্টুর ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলাসহ আরও একটি মামলার ঘটনায় তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। তারই পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, গোলাম আজমকে রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। অপরদিকে জুলাই সনদের প্রতিটি কথা বাস্তবায়ন করতে হবে, বললেন আখতার হোসেন। জুলাই সনদের প্রতিটি কথা বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এটি যেন শুধু একটি ঘোষণাপত্রে সীমাবদ্ধ না থাকে, বরং নতুন বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের জন্য এটি হতে হবে আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক ভিত্তি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন তার বক্তব্যে আন্দোলনের পটভূমি তুলে ধরেন এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রয়োজন উল্লেখ করে আখতার হোসেন বলেন, জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল। এটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। সরকারকে আহ্বান জানাই, জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করে এটিকে কার্যকর করতে হবে। তিনি বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সরকারকে সেগুলো বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। সচেতন জনগণের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে আখতার হোসেন আরও বলেন, এই সনদ বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে হতে হবে সচেতন প্রহরী। তাদের সজাগ দৃষ্টি, তাদের প্রশ্ন এবং তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন প্রজন্মের এবং একটি নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জন্ম হয়েছে। এই প্রজন্মের প্রধান শক্তি হচ্ছে তাদের দায়বদ্ধতা এবং নৈতিক দায়িত্ববোধ। যদি দেশের কোনো প্রান্তে বিপদ আসে, এই প্রজন্ম জীবন দিয়ে তা মোকাবেলা করবে। আমরা এখন নিজেদের জবাবদিহির কাঠামোতে আনতে বাধ্য। বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও জবাবদিহি চান বলে জানান আখতার হোসেন। তিনি বলেন, এই দেশে যুগের পর যুগ ধরে মানুষ বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে। আমাদের শহীদেরা সেই বঞ্চনার অবসান ঘটাতে প্রাণ দিয়েছেন।
আহতরা এখনও আমাদের মাঝে আছেন, যারা আমাদের স্মরণ করিয়ে দেন এই দেশ গঠনে তাদের কী মূল্য দিতে হয়েছে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বিভাজনের রাজনীতি থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিহারি, চাপা, সাঁওতাল সবাই এই রাষ্ট্রের সমান নাগরিক। আমরা কারো মধ্যে পার্থক্য করতে চাই না। নতুন ইশতেহারের ঘোষণার কথা উল্লেখ করে সমাবেশের শেষ দিকে আখতার হোসেন বলেন, আজ যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হচ্ছে তা বাস্তবায়নের জন্য আমাদের যুব, শ্রমিক, ছাত্র, কৃষক সহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যহীন গণতান্ত্রিক, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে এনসিপির সব স্তরের নেতাকর্মীরা প্রস্তুত। এবার জানিয়ে দেব জুলাই সনদে সংস্কার অন্তর্ভুক্তির আহ্বান 5 কমিশনের। প্রয়োজনীয় সংস্কারগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন দ্বিতীয় পর্যায়ে গঠিত 5টি সংস্কার কমিশনের প্রধানরা। রোববার 3 জুলাই এক যৌথ চিঠিতে তারা এই আহ্বান জানান। চিঠিতে তারা বলেন, প্রথম পর্যায়ে 6টি বিষয়ভিত্তিক কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমতে কমিশনের সংলাপ সময়োপযোগী হলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এবং একটি নতুন বাংলাদেশ গঠনে দ্বিতীয় পর্যায়ে সংস্কারগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। চিঠিতে আরও বলা হয়, সময়ে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের পক্ষে এখনই 2টি কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো চিহ্নিত করে তা দ্রুত কার্যকর করা এবং নির্বাচনের পর গঠিত সরকার এসব সংস্কার অব্যাহত রাখবে এই মর্মে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া এবং বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা। চিঠিতে কমিশন প্রধানেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার অন্তর্ভুক্ত না হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো তা বাতিল বা উপেক্ষা করার সুযোগ পাবে, যা নেতিবাচক প্রভাব ফেলবে। তারা স্মরণ করিয়ে দেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক, নারী ও সাংবাদিক প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতিফলন সংস্কার কার্যক্রমে না থাকলে তা হতাশা ও ক্ষোভের জন্ম দিতে পারে। চিঠিতে 5 কমিশনের প্রধানেরা তাদের উপর সংস্কার প্রস্তাব তৈরির দায়িত্ব দেবার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে সই করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক একে আজাদ খান এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সবশেষ জানিয়ে দেব, বিমানের সঙ্গে কুকুরের ধাক্কায় তোলপাড়। শনিবার 3 অগস্ট সন্ধ্যা 72 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ছুটে চলছিল বেসরকারি এয়ার অ্যাস্টার একটি উড়োজাহাজ। উড্ডয়নের আগ মুহূর্তে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। চলন্ত উড়োজাহাজের সঙ্গে রানওয়েতে চলে আসা একটি কুকুরের ধাক্কা লাগলে জরুরি ব্রেক কষতে হয় পাইলটকে। এতে উড়োজাহাজের চাকার নিচে পিষ্ট হয়ে কুকুরটি মারা গেল। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানযাত্রীরা। তবে জরুরি ব্রেকে সৃষ্ট ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় যাত্রী ও পাইলটরা উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগেও কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে পশু পাখির সঙ্গে ফ্লাইটের ধাক্কা লেগেছে। গত শনিবারের ঘটনায় আবারও এই বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, সেদিন কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনায় ফ্লাইটটি ছাড়তে 1 ঘণ্টা দেরি হয়। এই ঘটনায় ফায়ার সার্ভিসের দল দ্রুত রানওয়েতে ছেটে যায় এবং মৃত কুকুরটি সরিয়ে নেয়। পরে রাত 8টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজার। প্রতিদিনই শত শত পর্যটক বিমানে করে ছুটে আসেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের টানে। কিন্তু কক্সবাজার বিমানবন্দরে পশু পাখি তাড়ানোর জন্য যন্ত্রপাতি ও বার্ড শুটার না থাকায় ঝুঁকিতে রয়েছে বিমান চলাচল। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এর আগেও কক্সবাজার বিমানবন্দরে একাধিকবার রানওয়েতে কুকুর বা বন্যপ্রাণীর প্রবেশের ঘটনা ঘটেছে। 2021 সালে উড্ডয়ন করতে গিয়ে বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ধাক্কায় 2টি গরু মারা যায়। রানওয়েতে গরু কিভাবে এসেছে বিষয়টি নিয়ে ওই সময় তোলপাড় সৃষ্টি হয়। এসব ঘটনায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। বিমানবন্দর চত্বরে এখনো নিয়মিতভাবে কুকুর ও গবাদি পশুর বিচরণ চোখে পড়ে। বিমানবন্দরে পশু পাখি তাড়ানোর জন্য বার্ড শুটার ও কোনো যন্ত্রপাতি না থাকার কথা স্বীকার করেছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক রুটিন দায়িত্ব মোহাম্মদ গোলাম মুর্তজা হোসেনও। জানতে চাইলে আমাদের সময়কে তিনি বলেন, রানওয়েতে কুকুর বেশি নেই, কনস্ট্রাকশন কাজ চলছে, তাই কিছু কুকুর আছে, এরা মাঝে মধ্যে রানওয়েতে ঢুকে যায়। বিমানবন্দরের বাউন্ডারি দেয়ালের কিছু কিছু জায়গায় কাজ চলছে, সেসব জায়গা দিয়ে এগুলো ঢুকে পড়ে। মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। পশু পাখি তাড়ানোর প্রযুক্তির বিষয়ে জানতে চাইলে গোলাম মুর্তজা বলেন, আমাদের কোনো বার্ড শুটার নেই। বেবিচক সদর দপ্তরের কাছে চাওয়া হয়েছে। বার্ড শুটাররা কুকুর সহ পশু পাখি তাড়ানোর কাজ করে। তবে এখানে পাখির উপদ্রব সেভাবে নেই। আশেপাশের এলাকা থেকে কিছু কুকুর চলে আসে। সীমানা দেয়াল মেরামতের জন্য নিয়মিত চিঠি দেওয়া হয় জানিয়ে
তিনি বলেন, শনিবারের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই কমিটি করা হয়নি। ওই ঘটনার পর কুকুর ও পশু পাখি তাড়ানো এবং দেয়ালগুলো মেরামতে পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে, কুকুর বা অন্য যে কোনো বন্য প্রাণীর উপস্থিতি বিমান চলাচলের জন্য গুরুতর হুমকি তৈরি করে। এজন্য রানওয়ে ও এপ্রন এলাকার সম্পূর্ণভাবে নিরাপদ রাখা জরুরি। এ ধরনের প্রাণী বিমানের সঙ্গে সংঘর্ষে জড়ালে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকে। আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি ও প্রাণী তাড়ানোর ব্যবস্থা থাকে। একে বলা হয় বার্ড শুটার। এছাড়া যন্ত্রপাতিও ব্যবহার করা হয়, কিন্তু কক্সবাজার বিমানবন্দরে কোনো বার্ড শুটার বা আধুনিক প্রাণী তাড়ানোর প্রযুক্তি নেই। অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত না করে কোনো বিমানবন্দর আন্তর্জাতিক মান অর্জন করতে পারে না। কক্সবাজার বিমানবন্দরের এই অব্যবস্থাপনা দেশের পর্যটন শিল্পের জন্য হুমকি হতে পারে।